স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আমাদের দেশে প্রচুর ফেমাস, প্রসিদ্ধ, বড় বড় নামকরা সিঙ্গার, গায়ক গায়িকারা রয়েছেন। তাদের কণ্ঠস্বরের অনেক ভ্যালু, অনেক দাম, ঠিক আমরা জানি। কিন্তু কোট অ্যান্ড কোট চোর ভাইপোর কণ্ঠস্বরের এত দাম, কোট অ্যান্ড কোট চোর ভাইপোর কণ্ঠস্বর নাকি এতই এমন একটি প্রাইভেট জিনিস যে চোর ভাইপো কোনো মতেই গিয়ে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে পারছেন না, এই কথা আমরা জানতাম না। কোট অ্যান্ড কোট চোর ভাইপো যখন ভোটের আগে গাড়ির ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুইতকারি করে এমন অসম্মানজনক কথা বলেছিলেন যে কথা শুনে বাংলার তথা দেশের মানুষ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, সেই সময় কোট অ্যান্ড কোট চোর ভাইপোর গলার স্বরের উচ্চতা ছিল একদম চরমে। সেই সময় দাঁড়িয়ে যখন বলেছিলেন যে একটু ডিজে বাজাবো, সেই সময় কোট অ্যান্ড কোট চোর ভাইপোর গলার স্বরের, কণ্ঠস্বরের উচ্চতা ছিল চরমে। কোট অ্যান্ড কোট চোর ভাইপো যখন দাঁড়িয়ে বলেছিল যে চুল্লি বানাবো, ভোটের পর চুল্লির প্রয়োজন পড়বে ডায়মন্ড হারবারে ফলতায়, তখন কোট অ্যান্ড কোট চোর ভাইপোর কণ্ঠস্বরের ঊর্ধ্বসীমা ছিল চরমে। আর এবার কণ্ঠস্বরের পরীক্ষা দিতে কোট অ্যান্ড কোট চোর ভাইপোর ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে না কিছুতেই। এবার আদালতে চরম থাপ্পড় খেলো কোট অ্যান্ড কোট চোর ভাইপো। আদালত বলল যে যেতেই হবে, নাহলে সুরক্ষা কবচ উঠে যাবে, একটা লিমিট আছে সবকিছুর। আদালত বলছে, প্রধান আদালতের বিচারপতি বলছেন এমন কথা। অর্থাৎ এবার কোট অ্যান্ড কোট চোর ভাইপো চরম বিপদে, পিঠ থেকে গিয়েছে দেওয়ালে। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট দেখুন। ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হুমকি দিয়ে বেরিয়েছিলেন কোট অ্যান্ড কোট চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানা রকমের হুমকি, কখনো ডিজে বাজানোর হুমকি, কখনো চুল্লিতে তোলার হুমকি। এবার আদালতে গিয়ে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে চরম ভয় পাচ্ছেন চোর ভাইপো। ভোটে হার, প্রতীক হাতছাড়া হওয়ার পথে, চুরি দুর্নীতির টাকা বাজেয়াপ্ত হচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে জেলে যাওয়ার বিপদ বাড়ছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে ডিজে হুমকি দিয়েছিলেন অভিষেক। 4 তারিখ ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। জমানা বদলাতেই সেই হুমকি মামলায় লেজে গোবরে, কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে ভাইপোকে। হাইকোর্টে গিয়ে চরম থাপ্পড় খেলেন কোট অ্যান্ড কোট চোর ভাইপোর উকিলকে বলা হলো যে এটাই চরম সীমা, এরপরেও যদি ভাইপো কণ্ঠস্বরের পরীক্ষা না দেন তাহলে এরপর রক্ষা কবচও উঠে যাবে, অর্থাৎ গ্রেফতারির পথ খুলল চোর ভাইপোর। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে শাসক দল। ভারতবর্ষে কেউ আইনের উপরে নয়। আর অভিষেক ব্যানার্জি আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, বিচার তো করতেই হবে। আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? এর আগে ঠিক এভাবেই চাকরি দুর্নীতির মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে বেঁকে বসেছিলেন কালীঘাটের কাকু। চাকরি চুরির সেই মামলার তদন্তেও দরকার ভাইপোর কণ্ঠস্বরের নমুনা। একবার ভয়েস স্যাম্পল পেলে সেই পুরনো মামলার তদন্তে প্রয়োগের কি ভয় পাচ্ছেন ভাইপো? না হলে এমন কোন রহস্য লুকিয়ে আছে ভাইপোর কণ্ঠে? কণ্ঠস্বরের নমুনা দিতে এত ভয় কেন? গলা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে অভিষেকের। ভাইপো আদালতে বলছেন, বা ভাইপোর আইনজীবী বলছেন যে ডিম না মারলে তিনি যেতে পারেন, অর্থাৎ ডিমের ভয় কাঁপছেন ভাইপো, নাকি আসলে অন্য কোনো রহস্য? আসলে ভাইপোর কণ্ঠস্বরের নমুনা দিলে শুধুমাত্র ডিজে মামলা নয়,
দুর্নীতির মামলাতেও ফাঁসবেন ভাইপো। এবার নিজের অবস্থা খারাপ হচ্ছে বলে কি এত ভয়? আজ কিশলয়ের অগ্নিবাণে এই প্রশ্ন। আজকে আদালতে চোর কোটানকোট চোর ভাইপোকে চরম থাপ্পড় খেতে হয়েছে। আজ আদালতে কি হয়েছে, বিচারপতি কি বলেছেন ভাইপোর আইনজীবীকে দেখুন। আজ আদালতে ডিজে হুমকি তদন্তে স্বরের নমুনা পরীক্ষা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত মামলা শুক্রবার হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যকে ভর্ৎসনা করে। বিচারপতির মন্তব্য, কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন? সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করব, হ্যাঁ কি না উত্তর দিন, না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী যা বলেছেন তা খানিকটা হাস্যকর, একটু টুইস্ট আছে এর মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কোটানকোট চোর ভাইপোর আইনজীবী বলেছেন, আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, আদালতের নির্দেশ মেনে 15ই জুলাই বেলা 12টায় কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক স্যার, আপনি প্লিজ এভাবে বকবেন না, তবে তাকে লক্ষ্য করে যেন ডিম ছোড়া না হয়, তার নিশ্চয়তা চেয়েছেন কোটানকোট চোর ভাইপোর আইনজীবী। অর্থাৎ ভাইপোর আইনজীবী বলছেন যে ভাইপো আদালতে এই জন্য যাচ্ছেন না যে ভাইপোর ভয় যে ভাইপোকে ডিম ছুঁড়ে মারা হবে। ভাইপোর ডিমের ভয় আদালতে যাচ্ছেন না, কণ্ঠস্বরের পরীক্ষা দিচ্ছেন না। কিন্তু আমার কথা হচ্ছে, কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় একটা প্রশ্ন করছি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। এইটা ভাইপো আপনার পোস্টার, এক ডাকে অভিষেক, আপনি এটা পোস্ট করেছেন, লিখেছেন, নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপির অত্যাচারে ঘর ছাড়া নিপীড়িত রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে নাকি আপনি যাবেন। তো কর্মীদের মামলায় আপনি কি করে যাবেন যখন আপনি নিজেই আদালতে যেতে পারছেন না? আর প্রশ্ন হচ্ছে, এক ডাকে অভিষেক, আদালত আপনাকে ডাকছে ভাইপো, আদালতে আপনাকে ডাকা হচ্ছে, এক ডাকে অভিষেক আসছেন না তো ভাইপো। আরে ভাইপো, আপনাকে তো ডাকা হচ্ছে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে, এক ডাকে অভিষেক আপনি তো যাচ্ছেন না। আরে ভাইপো, আপনাকে তো সিআইডি ইডি সবাই ডাকছে, এমনকি বাংলার মানুষ যাদের টাকা চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতিতে আপনার নাম জড়িয়েছে, তারাও আপনাকে ডাকছে। আপনার সেই কর্মীরাও আপনাকে ডাকছে যাদের পাশে নাকি আপনি এখন নেই। আপনার কর্মী থেকে শুরু করে এ রাজ্যের মানুষ থেকে শুরু করে যাদের টাকাগুলো চুরি করেছেন আপনি বা আপনারা, সেই অভিযোগ উঠে এসেছে, অথবা আদালত, সিআইডি ইডি পুলিশ সবাই ডাকছে, কিন্তু আপনি তো ডিমের ভয় বাড়ি থেকে বেরোতে পারছেন না। কোটানকোট চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার পোস্টারটা খুব ফানি, আপনাকে জানিয়ে রাখলাম, ফিডব্যাক দিলাম, আপনি রিডিজাইন করুন। এক ডাকে অভিষেক, আপনি বাড়ি থেকেই বেরোতে পারেন না, আবার আপনি এক ডাকে কার কাছে যাবেন? এগুলো আবার বড় বড় কথা। বেশ, আমি এবার নেব পোল কোয়েশ্চেন। কিশলয়ের অগ্নিবাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যারা, অর্থাৎ দর্শকরা, আপনাদের জন্য কিশলয়ের প্রশ্ন। আপনারা হ্যাঁ নাতে ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে এর উত্তর দিতে পারবেন। ভাইপোর জেল যাত্রায় কি ভয় ইন? এই ভয় কোটানকোট চোর ভাইপো আদালত থেকে শুরু করে কণ্ঠস্বরের পরীক্ষা থেকে শুরু করে কোথাও যাচ্ছেন না বা যেতে পারছেন না, গায়েব হয়ে গিয়েছেন এক প্রকার। ওনার আইনজীবী বলছে কেউ যেন ডিম না মারে, উনি আসবেন আদালতে, স্যার রেগে যাবেন না। অর্থাৎ এই চরম ভয়, ডিমের ভয়, নাকি আসলে নিজের কালি করতুত ফাঁস হয়ে যাওয়ার ভয়? প্রশ্ন করছি আমি। এরপর পোল কোয়েশ্চেনের উত্তর আপনারা দেবেন, আমি শোয়ের শেষে এই রেজাল্ট দেখাবো। আমি একটা গ্রাফিক্স দেখাতে চাই, সেই গ্রাফিক্স দেখিয়ে আমি আজকের ডিবেট শুরু করব। ভাইপোর ভয় কেন বাড়ছে? ভাইপোর ভয় এই জন্য বাড়ছে কারণ ভাইপোর ডান হাত, বাঁ হাত, ডান পা, বাঁ পা আর কোন পা জানি না, এরা সবাই গ্রেফতার হয়ে যাচ্ছে, এবং এরা গ্রেফতার হওয়ার ফলে ভাইপোর ভয় লাগছে যে তথ্য বেরিয়ে আসবে। দেবরাজ চক্রবর্তী, সাগরেদরা জালে পড়ছে কিভাবে দেখুন। প্রতারণা এবং তোলাবাজি জমি দখল মামলায় দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়ে গিয়েছে, জাহাঙ্গীর খান অ্যারেস্ট হয়ে গিয়েছে, এবং তদন্তে স্ক্যানারে রয়েছে সুমিত রায়, তার বিরুদ্ধেও তদন্ত চলছে, লুকআউট নোটিশ, সব কিছু চলছে। এবার আমি শোনাতে চাই কোটানকোট চোর ভাইপোর এর আগের
একটা বক্তব্য শোনাতে চাই, যেটা প্যাকেজের মধ্যে আপনারা শুনেছেন প্রতিবেদনের মধ্যে, কিন্তু এই বক্তব্যটা শুনিয়ে আজকের কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন নিয়ে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যেতে চাই। কারণটা কেন, তার কারণটা বলছি। আগে আরও একবার দর্শকদের রিমাইন্ড করাচ্ছি কোট আন কোট চোর ভাইপোর গলাবাজি দেখুন। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন করছি আমি কিশলয়, ভাইপোর কণ্ঠেই কি লুকিয়ে দুর্নীতির সব স্বর? তাই জন্য ভাইপোর এত ভয় কণ্ঠস্বরের পরীক্ষা দিতে যাব আজকের ডিবেটে। কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনে টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শো। তাতে যারা উপস্থিত রয়েছেন: অব্র সেন বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক, বিক্রম ব্যানার্জি আইনজীবী অনলাইনে থাকছেন, কাজী মাসুম আক্তার শিক্ষাবিদ আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন। সকলকে স্বাগত। অব্রকে দিয়ে আমি শুরু করি। অব্র, আমার প্রশ্ন হচ্ছে, ভাইপোর আইনজীবী আজকে বলেছেন যে ভাইপো যাবেন আদালতে যদি ভাইপোকে ডিম না মারা হয়। তো এটা তো খুব বাজে একটা প্রেসিডেন্স। ডিমের ভয় একজন আদালতে গিয়ে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে পারছেন না, এটা তো বন্ধ হওয়া উচিত। পুলিশ প্রশাসনের তো বন্ধ করা উচিত এটা। দেখুন, আমরা যদি একটু পিছিয়ে যাই, আমাদের মনে পড়বে এই ভাইপোর একজন কাকু ছিলেন। কাকু নিজের কণ্ঠস্বর দেবেন না বলে ওই তৃণমূলের আমলে শিশুদের বেড অকুপাই করে মাসের পর মাস শুয়েছিলেন। এবার দেখুন, এখন তো সরকার বদলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সরকারি হাসপাতালে শিশুদের বেডে হাগিস করে বসে থাকতে পারবেন না, শুয়ে থাকতে পারবেন না। খুব কষ্ট, খুব ভয়। আবার আপনি একটু আগেই দেখাচ্ছিলেন, ঠিকই তো, তার পিএ সুমিত্রা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। যে কোনো দিন ওর ঘেঁটি ধরে পুলিশ ঢুকিয়ে দেবে ওকে খুঁজে পেলেই। আবার দেবরাজ, সে তো অ্যারেস্ট হয়ে বসে রয়েছে, পাকা দাড়িকেও উঠে গেল, আবার জেল কাস্টাডি পেলো, আবার পুলিশ কাস্টাডি পেলো। আবার আমরাও দেখেছি ফুসপাকে মুখে লুঙ্গি জড়িয়ে পুলিশ ঘুরিয়েছে বারমুডা পরিয়ে। এই তো অবস্থা। ভাইপোর তো একটা নয়, অনেকগুলো ভয়। ভয় হচ্ছে মুখে লুঙ্গি পরাবে কিনা, বারমুডা পরিয়ে হাঁটাবে কিনা। আবার তার সঙ্গে কি ভয়, কণ্ঠস্বর নিলে যদি অন্য কোনো কেসে সেটা ব্যবহার হয়, খুব তো ফাঁসান ফেসে যাবে। আর তার সঙ্গে সবচেয়ে বড় ভয় ডিমাতঙ্ক। আমরা কি দেখেছি, যখন উনি সোনারপুরে নাটক করতে গেছিলেন কিছুদিন আগে, ওনার দলের লোকজন, মানে ভাবুন কি দলের অবস্থা, উনি কত বড় ভাইপো নেতা ভাবুন। লাভলে মৈত্রর অনুগামীরা তারা ভাইপোকে ডিম থেরাপি করে দিল, পাটাপাট ডিম মারলো তার গায়ে। আর গায়ে দুর্গন্ধ নিয়ে অনেকদিন সাবান ঘষে ঘষে চান করেও উনি বাড়ি থেকে বেরোনোর সাহস দেখাতে পারলেন না। আর আজকে কোন জায়গায় গেছে, হাইকোর্টে দাঁড়িয়ে ওনার উকিল বলছে ভাইপোকে যেন গায়ে ডিম না মারা হয়, হুজুর ভাইপোকে যেন গায়ে ডিম না মারা হয়। ভাই, তৃণমূলের লোকজন আপনার গায়ে ডিম মেরেছে, আমরা কি করতে পারি? ভারতীয় জনতা পার্টি যেহেতু রাজ্য সরকারে আছে, রাজধর্ম তো আমাদের পালন করতে হবে। ওই সোনারপুরে যখন তৃণমূলের লোকের হাতে পচা ডিম খেয়েছিল এই ভাইপো, আমরা কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত নামিয়েছিলাম। কারণ ওই দিন যে অবস্থা হয়েছিল, তৃণমূলের লোকজন এমন ভরকে গেছিল এই ভাইপোর ওপর, খালি ডিম না, ওর তো জামাটাও ছিঁড়ে দিয়েছিল। যদি আমরা ব্যবস্থা না নিতাম, নিজের জামা নিজেই ছিঁড়ছে। আমি বলছি প্যান্টটা খুলে ওকে বাড়িতে পাঠাবো। মণিশঙ্কর, ও সসম্মানে বাড়িতে পৌঁছেছে, কারণ আমরা সরকারে আছি। এই ভাইপোর অবস্থা তাহলে বুঝেছেন? দুর্দণ্ড প্রতাপ নেতা, ও নাকি 2000 পুলিশ নিয়ে ঘুরতো, এখন দুপা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। আর আরেকটা কথা বলি, ও কোনো মোহাম্মদ রাফি না, ও কোনো লতা মঙ্গেশকর না। ব্যাপারটা হচ্ছে কণ্ঠস্বর ওকে ইনভেস্টিগেশনের জন্য দিতেই হবে। হ্যাঁ, একটা প্রবলেম হতে পারে, কারণ ও তো কাটমানি আর পয়সা ছাড়া কোনো কাজ করে না। ও হয়তো ভাবছে আমি কণ্ঠস্বর রেকর্ড করাবো, তার জন্য কি কিছু টাকা পাবো? সে আর হলো না ভাই, তোমার কণ্ঠস্বর বিনা পয়সাতেই দিতে হবে, ইনভেস্টিগেশনের স্বার্থে দিতেই হবে। মণিশঙ্কর দা, বিচারপতি যেমনটা অব্র বলছিল যে কণ্ঠস্বর তো দিতেই হবে, বিচারপতি বলছেন কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন, সবকিছুর একটা সীমা থাকা উচিত। বিচারপতি বলছেন রক্ষা কবচের নির্দেশ কি প্রত্যাহার করব, হ্যাঁ কি না উত্তর দিন।
বিচারপতিকে এইভাবে বলতে হচ্ছে ভাইপো কণ্ঠস্বরের পরীক্ষা দিতে যেতে চাইছেই না, এটা ডিমের ভয় নাকি অন্য কোনো ভয়? মণিশঙ্কর না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আইন তো আইনের মতো করেই চলবে। সেখানে অভিষেক হোক, আমি হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কেউই তার বাইরে নয়। এখন অভ্রর মতো আমি অত ভালো করে হয়তো বলতে পারি না, ও যেভাবে ডিম থেরাপি না কী সব বললো, কিন্তু আমার মনে হয় কোর্টের অর্ডারের আর দরকার নেই ডিম ছোড়ার, মানে এমনিতেই কেউ ডিম ছুড়বে না, কারণ দিলীপ ঘোষ বলে দিয়েছে এবার থেকে ইট ছোড়া হবে। এখন ইট ছোড়া হবে না ডিম ছোড়া হবে সেই প্রশ্নে আমি যাচ্ছি না। দেখুন, আমরা ছোটোবেলার থেকে যারা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, আপামর জনসাধারণের মতো আমিও একটা কথাই বলছি যে অভিষেক ব্যানার্জির কিছু কিছু ভুল কথা, ভুল নীতি, যার জন্যই আজকে এই দলটার এরকম, সেটা মানে এক বাক্যে সবাই যেমন স্বীকার করে আমিও স্বীকার করি। কিন্তু আমার কথা হচ্ছে, শেষ করতে না, আপনাকে আমি রিমাইন্ড করে দিলাম মণিশঙ্কর দা, আপনি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন। আমার কথা হচ্ছে যে এই যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে তুমি এখন যে আলোচনাগুলো করছো, আইন নিয়ে আলোচনাগুলো করছো, এইগুলো তো 2026-এ এইসব ঘটনাগুলো ঘটেছে। আজ 10 বছর ধরে অভিষেক ব্যানার্জির ইডি, সিবিআই এইসবগুলো আমরা দেখছি, এবং এটা তো একটা কি ডিজে বাজাবো বলেছে, আর একটা কি সইজাল নিয়ে এই দুটো মামলায় ইনসিডেন্ট হয়েছে ভোটের সময়। এর আগে যে অ্যালিগেশনগুলো আমরা দেখছিলাম সেগুলো অনেক বড় বড়, মানে কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম, সেরকমগুলো শুনছিলাম। এবং এই কণ্ঠস্বরের যখন কথা বললে তখন মনে পড়ে গেল যে হাইকোর্ট থেকে যখন কাকুর কণ্ঠস্বর দেওয়া হলো, বললো কাকুর কণ্ঠস্বরটা মিলে গেলেই অভিষেকের জেল হয়ে যাবে। এখন আমরা অভিষেকের যে মামলাগুলো নিয়ে কনসেন্ট্রেট করছি, সেগুলো দুটো মামলা, এগুলো মনে হয় খুব একটা সিরিয়াস নয়, যেটা মানে উনি কি বক্তৃতা বলেছেন এবং যেটা হচ্ছে সই জাল মামলা। তাহলে এই যে মামলাগুলো 10 বছর আগে মানে কি চুল্লি জ্বালিয়ে দেবো, মানে কি বলেছিলেন চুল্লি বাজাবো ভোটের পরে, তুমি যখন সঞ্চালনা করবে ডিজে বাজানো কথাটা অভিষেক যেমন খুব বাজে কথা বলেছে, একদম বাজে কথা, সেরকম উল্টো করে পাল্টে সেগুলো তো আলোচনা করে উল্টো করে পাল্টে দেবো। আমি বলছি অভিষেকের বিজেপি পার্টি করো, যেটাই করবে সেটাই ঠিক, সেটা তো বলবেই। আমার আপত্তি নেই সেটা। আমি অভিষেক ব্যানার্জির কথাটা নিয়ে একবারও ওনার সঙ্গে সহমত হচ্ছি না। আমি বলছি না উনি যেগুলো বলেছেন জঘন্য বলেছেন, পানিশমেন্ট দিয়েছেন, কিন্তু আমার কথা হচ্ছে যেগুলো ভোটের সময় হয়েছে তার 10 বছর আগের থেকে অনেক সিরিয়াস অ্যালিগেশন ওর নামে আছে বলে এতদিন ইডিসিটাই করেছে, একটা জায়গাতেও কিছু হলো না। তার মানে এই দুটো মনে করে যে অভিষেক ব্যানার্জি একজন মার্কামারা ক্রিমিনাল, 100% মনে করে যে উনি প্রাইমা ফেসি উনি অনেক দোষ করেছে, এটা আমি বিশ্বাস করি। আমার কথা হচ্ছে যে তাহলে কি শুধুমাত্র এই প্রতিদিন একটা ডিবেটের আলোচনা করার জন্য কি এরকম করা হবে? তাহলে 10 বছর আগের থেকে গরু, বালি, কয়লা এত আলোচনা, কি করছে সুজিত বসু মোটামুটি বকলমে না বলেও বুঝিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মার্কা মারা ক্রিমিনাল, ছ্যাচর, বাটপার, এবার আমি বুঝতে পারলাম। কিন্তু মনিদা আগে এত বড় বড় ক্রাইম করেছে, যখন এত বড় বড় অভিযোগ এসছে, তাহলে আপনার কথা লঘু দুটো মামলায় এরকম ভয় শুকিয়ে যাচ্ছে কেন? আমি ওটা বলছি না, তুমি বলো, তুমি বলো, আমি বলছি মানে এই দুটো বড় বড় ক্রাইমের সঙ্গে জড়িত বলে আপনি বলছেন, তাহলে আমি বলছি ও ছোট ছোট এই মামলাগুলোতে এরকম ভয় পাচ্ছে কেন? তার মানে এই দুটো ইনসিডেন্ট, তার মানে এই দুটো ইনসিডেন্ট যদি না হতো তাহলে অভিষেক ব্যানার্জির নামে আর কোনো কেস ছিল না। আপনি চাইছেন অভিষেক ব্যানার্জি জাতীয় অ্যারেস্ট করতে হবে? হবে। আমি বলছি কি এমন ঘটলো যে এত বড় একজন ক্রিমিনাল ছোট ছোট মামলায় এরকম ভয় পেয়ে গেল। বাকিদের কাছে যাই, এক সেকেন্ড মণিশঙ্কর দা, দেখে নেব তোরা যা করতে পারিস, এগুলোর জন্যই তৃণমূল হয়েছে, তুমি আজকে সেইটা রিপিট না মণিশঙ্কর দা করেছে, ঠিক করেছে, মণিশঙ্কর দা এইগুলো কেউ মানে না। আচ্ছা আমি তারপর কাজীদার কাছে যাব। ইনসিডেন্ট না ঘটলে অভিষেক ব্যানার্জির নামে আর কোনো কেস ছিল না। সেটাই মণিশঙ্কর দা, এক ডাকে অভিষেক আদালতের ডাকে যাচ্ছেন না, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে, যাচ্ছেন না। এখানে লিখে রেখেছেন এক ডাকে অভিষেক। কাজীদা, অভিষেককে তো অনেকেই ডাকছে, অভিষেক তো যাচ্ছেন না। কাজীদা, এই এক ডাকে অভিষেকের পোস্টারটা নিয়ে কি করা যাবে তাহলে? ডাকছে, আচ্ছা দুধেল গাইরা ভীষণভাবে ডাকছে, এটা মণিশঙ্কর দ্বারা বুঝতে পারছেন না। এই যে ছোটোখাটো ডাকা বলছেন, বৃহৎ ডাকাটা এখন হয়নি, ছোটোখাটো ডাকাতে এত কিছু দুশ্চিন্তা নেই, বড় ডাকাটার ব্যাপার আছে। যে ওদের অ্যাডভোকেট কি বলেছে আদালতে, যে দেখবেন হুজুর যেন ডিমটা না ছোড়ে। ডিমটা কারা ছোড়ে? সনাতনীরা ছোড়ে। ঠান্ডা ডিম, গোবর, কাদা, আর টমেটোর দাম বেড়ে গেছে, খুব বেশি টমেটো ছুটছে না,
মানে ডিম ছোড়াটাকে আপনি সাপোর্ট করেন? না আমি বলছি না ভাই, একটু বলতে দিন। না, না, support কিন্তু করেন না, কেন আমি বলুন একটু না। পরে যাচ্ছি, হ্যাঁ, পরে নাই যাচ্ছি। বলুন না একটু। পরে যাচ্ছে, গুলি ছোড়াচ্ছে ভালো, ডিম ছোড়াটা, গুলিটা ছোড়াটা বেশি খারাপ। ও। আমি বলছি এটা যে তাহলে তো দুধেল গাইরা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা দুধেল গাইরা কিন্তু পাথরবাজি করতা হ্যাঁ, এ লোক পাথর ছোড়ে। তাহলে উনি বলেছেন ডিম ছোড়াটা বন্ধ করতে, পাথর ছোড়াটা কিন্তু বন্ধ করতে পারেনি। তাহলে কি আলটিমেটলি যে বড় বড় বিরাট বিরাট পাহাড় প্রমাণ দুর্নীতি, পাহাড় প্রমাণ পাপ, তার জন্য গোটা একটা সম্প্রদায়, একটা জাতি ধ্বংস হয়ে গেছে, একটা জাতি কোণঠাসা হয়ে গেছে, একদম চরম একটা গর্তের মধ্যে পড়ে গেছে, তারা তো এরকম পাথর ছুটতে পারে? আমি তো দুশ্চিন্তা আছি। দুধের গাই না না, দুধেল গাই মানে আমরা, তাহলে তো আপনি আমরা তো ধ্বংস ধ্বংস হয়ে হয়ে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সর্বশান্ত হয়েছি, আমরা ওই তো একই একই। যাহাই মমতা, তাহলে আপনি তো তাহাই সঙ্গে অভিষেক, আছেন আর কি। যাহাই কালো তাহাই সাদা, সবই ঠিক। আমার বক্তব্য অন্য জায়গা। ডিজে বাজানো নিয়ে যে প্রশ্নটা, যেটা দেবাশিস বাবুর খুব ভালো লাগে শুনে, ডিজে বাজানোটা বলেছে তো সেই ভোটের আগে। তো ডিজে বাজানোটা বেআইনি কথা। ডিজে বাজানো মানে পিঠটা বাঁচানো, ওই যেগুলো আমাদের মারে আর কি। আমাকে তো ডিজে বাজিয়েছে একবার, না দুবার রক্তাক্ত হয়েছে, দুবার ডিজে বাজিয়েছে আবার। তো তখন আদালত, জনগণ, অ্যাডভোকেট তখন মামলা করে তখনই ঢুকিতে পারতে ভালো হতো। এতদিন পর কেন, ভোটের পর কেন? অর্থাৎ নতুন সরকার আসার আগে ও ডিজে বাজানোও কিছু করা যেত না। পশ্চিমবঙ্গের এই ওয়েদারটা বুঝুন, কবে ডিজে বাজানোর কথা বলেছে বলুন তো? খুব ঠান্ডা, শুধু ডিজে বাজানো নাকি? তখন চুল্লি জ্বালিয়ে দেবো, আমাদের ওনার জ্বালিয়ে আমি একবার শোনাই, আমি একবার শোনাই। আর ওই জল্লাদ, আমার বক্তব্য তখন হয়নি, এখন হচ্ছে। তাহলে তখন ল অ্যান্ড অর্ডার থাকবে না, তখন লনেসনেস ছিল। এখন লটা প্রতিপূর্ণ হচ্ছে, তাই তার ডিজিটাল আলোচ্য বিষয় হচ্ছে। আর আপনি যেটা বললেন, এবং তাই জন্য আপনাকে বেরোচ্ছে না। ধন্যবাদ। তার পাপের পাহাড় দেখার জন্যই জাহাঙ্গীরকে আরে ধরা এই হয়েছে। লোকের support দেবরাজকে কে ধরা করছে? হয়েছে। আমি একবার শোনাই। জাহাঙ্গীর, এই দেবরাজ, লোকের কাজী আমি একবার কোনো শোনাই। মানুষ বলে না। পাহাড়ের চূড়াটা আবিষ্কার করা হবে। অভিষেক ব্যানার্জি এখন যেটা বলা বলেছে, বদলিয়ে সেগুলোকে ফেলেছে। পশ্চিমবঙ্গের এটা আরে আমাদের আপনারা আগে বদলে বলেননি কেন? এটা মনীষঙ্কতা আমরা এখন বলছেন, আগে বলেননি কেন? আগে এখানে বসে বলেছেন একবারও কেন বলেননি? প্রতিবাদ করেননি কেন? পাবলিকলি করেননি কেন? আচ্ছা আমি আসি, আমি অভিষেকের কয়েকটা বক্তব্য শোনাতে চাই। আমার দেবাশিসের কাছে আসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকটা বক্তব্য, আমি কয়েকটা বক্তব্য শোনাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর ভাইপো, কোট আনকোট। দেখুন, দেখি নরেন্দ্র মোদীর কত ক্ষমতা। বেটা, আমি যেই মাটিতে বড় হয়েছি, আমার বাপ ঠাকুরদা জন্মেছে, আমার মা জন্মেছে, তার বাবা জন্মেছে, তার বাবা জন্মেছে, প্রজন্মের পর প্রজন্ম যেই মাটিতে, তুমি বেটা আমার মাটিতে এসে আমাকে ধমকি দেবে? আমি অমিত শাহকে বলেছি, আপনি আমার থেকে বয়সে বড়, আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়। কার কত দাম? প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল, যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার, অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না, বানের জলে ভেসে যাবে। অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, যারা ইলেকশন কমিশনে কাজ করেন, দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। দেবাশিস দা আপনাকে কাজীদা কিছু একটা, আচ্ছা বেশ, কাজীদা শেষ করুন, দেবাশিস দা তারপরে এক লাইন ছোট্ট করে। দুটো শব্দ বলবো, এক্ষুনি শুনলাম। বুকের পাটা এবং সৎসাহস থাকলে 4 তারিখের পর অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে দেখা। তাহলে বুকের পাটাও আছে, সৎসাহস আছে। এরপরে কে ফাঁসিতে লটকাবে আর কে যাবজ্জীবন হবে দেখুক। 1 2 বলেছে বলো হরি হরি বল, বলে বলো হরি হরি বল, বহিরাগতদের চিতায় তোল। অর্থাৎ অমিত শাহ নরেন্দ্র মোদীকে চিতায় তুলবে, এটা অর্থ বুঝতে হবে। বহিরাগত মানে এগুলোকে মনীষঙ্কতা বলছেন ছোট ছোট অভিষেক চিতায় তুলবে বলেছে। ঠিক। এবার আমি দেবাশিস দা দেখে নিতে চাই কে চিতা ওঠে। দেবাশিস দা আমি দেখতে চাইছি, আর কিছু না। কি টপিকটা কি বলবো? দেবাশিস দা, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হুমকিগুলো খুব সিরিয়াস এবং তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত?
মানে এটা তো আজকের নয়, এটা তো উনি দিয়েছিলেন ইলেকশনের আগে। হ্যাঁ। এখন তো অনেকগুলো দিন হয়ে গেছে। আর যেটা মণিশঙ্কর দা আদালত বলছে আজকে যে আপনার মানে চরম মানে এক প্রকার আদালত মানে বিরক্ত হয়ে গিয়েছে। আমি যেটা পড়ে শোনাচ্ছিলাম দেবাশিস দা, তিনি বলছেন যে সবকিছুর একটা সীমা থাকা উচিত। বিচারপতি বলছেন চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণ দেখে। তো এটার প্রতিবাদ তো করুন একটু দেবাশিস দা, নাকি এখন একটু কম পড়ছে? না, আমি বলছি যে প্রতিবাদ করব তো বটেই, প্রতিবাদ তো আজ থেকে করছি না, প্রতিবাদটা বহু দিন ধরে করছি। যেটা মণিশঙ্কর দা বলছিলেন যে বহু বছর ধরে তো মানে অভিষেক ব্যানার্জির বহু কিছু দেখা যাচ্ছে, বহু কিছু রয়েছে। আমার সেটা অবাক লাগছে যে বিজেপির মতো এত বড় একটা দল, এত ক্ষমতাশীল দল, যারা অপারেশন সিঁদুর করেছিল, অপারেশন সানশাইন করেছিল, অভিষেক ব্যানার্জি কি প্রবল ক্ষমতাশালী, সে কিন্তু বিজেপি কিন্তু তাকে কিছু করতে পারছে না সিবিইডি আইনি। এবং আজকে আমার কাছে প্রশ্ন রাখছে যে এই ধরুন ধরছি কিন্তু ধরছি না, এই যে ব্যাপারটা হচ্ছে, এটা কি শুভেন্দু অধিকারীর থেকেও তাহলে অভিষেক ব্যানার্জির বেশি ক্ষমতা আছে? মানে নাকি কেন্দ্রীয় সরকার শুভেন্দুর থেকে বেশি অভিষেক ব্যানার্জিকে দেখছে, তাই জন্য সিবিইডিআই কেউই অভিষেক ব্যানার্জিকে ধরতে পারছে না? আজকে উনি বলছিলেন, কাজী মাসুম আক্তার, উনি শিক্ষাবিদ মানুষ, আমি ওনাকে সম্মান করি, উনি কিছু একটা বলার চেষ্টা করছিলেন। আমি বলছি মাসুমদা বিজ্ঞান বলে একটা জিনিস আছে, সে কিছুদিন আগে বিজ্ঞানের অনুযায়ী এই যে আমাদের দেশ থেকে আম বেরোচ্ছে না, সেই আম আগে ফ্রোজেন বেরোতো, এখন গামা রে দিয়ে আম বের করার একটা প্রকল্প আনা হচ্ছে, সেটা হয়তো বিজেপি সরকারই করছেন। তো আমি বুঝতে পারছি না এই সুখেন্দু, প্রকাশ বড়াইক, সুমিতা, যারা তৃণমূলের চোর তৃণমূলের লোক, তারা হঠাৎ করে বিজেপি হয়ে গেল কি করে? মানে বিজেপি তো বলেছিল যে এরা সব চোর, তৃণমূলের শ্রমিক ভট্টাচার্য বলছে তৃণমূলের ভালো কিছু নেই, তৃণমূল মানেই চোর, তাদের কালকে আবার কি সব দিল দিয়ে এনে দিল। মানে এই না, এটার উত্তর অব্র দেবে। আমি একটা প্রশ্ন করছি দেবাশিস দা, না আমি একটা অ্যাডিশনাল প্রশ্ন করি, অব্র উত্তর দিও এক সেকেন্ড। আমি অ্যাডিশনাল প্রশ্ন করে নিই, একজন জীবিত নেই, তাকে নিয়েও আমার তারও নাম নিতে হচ্ছে, এবং একজন জীবিত আছে তারও নাম নিতে হচ্ছে, প্রকাশ কারাট এবং সীতারাম ইয়েচুরি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে একই সঙ্গে মিটিং করে, বৈঠক করে, প্রেস কনফারেন্স করেন, তারা করেছিলেন একসময় যখন জীবিত ছিলেন, একজন এখনো জীবিত। আমার প্রশ্ন হচ্ছে, তারা তো কোনো শাস্তির দাবি করেন না, আপনারা করেন দেবাশিস দা, তাদের কাছে অবধি কি দুর্নীতির খবরগুলো পৌঁছয় না? একজনের কাছে আর হয়তো কখনোই পৌঁছবে না। বলুন দেবাশিস দা। না, আমি দেখুন প্রকাশ কারাত কি করছেন না করছেন সেটা প্রকাশ কারাতের আচ্ছা, ওটা নিয়ে আমার কিছু বলার নেই, তাই তো? আচ্ছা, এটা নিয়ে বলার নেই। দেবরাজ চক্রবর্তীর হয় বিকাশ ভট্টাচার্য যখন মামলা করেন, মানে মামলা লড়েন, সেটাও বলার নেই। আপনার ব্যাখ্যা আছে, আমি বলছি যে আমি যেই সুখেন্দু বাবুর কথা বললাম, প্রকাশ বড়াইকের কথা বললাম, বা সুমিতার কথা বললাম, বাকিগুলো বলছেন না কেন? বাকিগুলো নিয়ে একটু বলুন কেন? না, বাকিগুলো নিয়ে একটু বলুন। অর্ভ রেখে যাচ্ছে, আমি তো আপনার জ্ঞান শুনতে চাইছি। আমার জ্ঞান নেই, আমি আপনার জ্ঞান না, আপনার জ্ঞান আছে, আমি বলছি তো আপনার প্রচুর জ্ঞান আছে, আমি আপনার জ্ঞানটা শুনতে চাইছি। আপনার জ্ঞান তো সব ব্যাপারে থাকা উচিত। আমি কোন উত্তরটা, আমি দুটো আপনার যদি একটা ব্যাপারে এত জ্ঞান থাকে, তো আপনার বাকি ব্যাপারগুলোতেও জ্ঞান থাকা উচিত। আমি বাকি ব্যাপারগুলোতেও একটু জ্ঞান দিই। আমি প্রশ্ন করলাম কোট আনকোট চোর ভাইপো সাগরের দেবরাজের হয়ে কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা লড়েন। আরেকটা প্রশ্ন করলাম, দিল্লিতে একজন জীবিত এবং একজন এখন দুর্ভাগ্যবশত জীবিত নেই, কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের গোটা ন্যাশনালি যারা মুখ ছিলেন একসময় এবং রয়েছেন, প্রকাশ কারাট এবং সীতারাম ইয়েচুরি একই সঙ্গে একই টেবিলে বসে তারা মিটিং করেন। তারা কি দুর্নীতির খবরগুলো পান না? যে দাবিটা আপনি জানাচ্ছেন যে গ্রেফতার হওয়া উচিত, তারা সেই দাবিটা করেন না? আমি খালি একটা কথা বলিনি, একটা কথা বলিনি, যে ভুল করেছেন সেই ভুল সবাই কিন্তু ভুল মেনে নিচ্ছে। আমি মেনে নিচ্ছি, আচ্ছা, কাউন্টার করছে, আমাকে তো বলতে আরো বলবেন। আচ্ছা, এবার একটু শুনুন, তারপর আবার বলবেন। আমাকে বলতে দিন। শুনুন, আচ্ছা, দেবাশিস অনেকটা বলেছেন। দেবাশিস আমি বলবো না, কি বলছি আপনি? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আমি দেবাশিস ভালো কথা বলছি। আমি বলছি এত নিরপেক্ষ একটা বিশ্লেষণ করেন, ওনার নিরপেক্ষ বিশ্লেষণের সময় উনি বলতে ভুলে যান যে পিনারাই বিজয়নের বাড়িতে ইডি যখন রেড করে, তখন এই মার্কামারা সিপিএম এর ক্যাডারগুলো এসে ইডির ওপর আক্রমণ করে, ইডির গাড়ি ভাঙচুর করে। উনি বিশ্লেষণ করার সময় এই জিনিসগুলো কনভিনিয়েন্টলি উনি ভুলে যান। উনার বাকি জিনিস নিয়ে প্রচুর জ্ঞান আছে, প্রচুর জ্ঞান। তো আমি বলছি বাকি জিনিস নিয়ে যখন জ্ঞান আছে, তখন সিপিএম এর এই ব্যাপারগুলো নিয়ে আপনি জ্ঞান দিতে পারেন না কেন? বিক্রম ব্যানার্জি আমার সঙ্গে রয়েছে, শেষ করেন দেবাশিস, 10 সেকেন্ড শেষ করেন। আপনি 5 মিনিট ধরে সলিলকি বলে গেলেন, বলছি বিক্রম ব্যানার্জি একটা কাউন্টার করলাম, তারপর উনি বলতে 10
সেকেন্ডস বলুন। অপারেশন সিঁদুর করছেন, অপারেশন সানশাইন করছেন, আর অভিষেক ব্যানার্জিকে ধরতে পারছেন না। আচ্ছা, আচ্ছা। মানে কি পিনারায় কথা বলছেন? বিজনের কি ক্ষমতা, কি ক্ষমতা তোলার জন্য অপারেশন অপারেশন সানশাইন বামেরা করেছিল হকারদেরকে তোলার জন্য, তার সঙ্গে অপারেশন সিঁদুরকে এক পঙ্ক্তি জানাচ্ছেন আপনি। আপনি নাম কি বিশ্লেষণ করছেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী সম্ভবত বলছেন, আমি আসছি একবার শুনে নিই মুখ্যমন্ত্রী সরাসরি কি বলছেন মুর্শিদাবাদ থেকে, রেজিনগর থেকে, শুনে ফিরছি ডিবেটে। দেখুন। যাদের আশীর্বাদে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, তাদেরকে আমি কোটি কোটি প্রণাম নিবেদন করি। 22টা বিধানসভার লোককে ডাকা হয়নি, রেজিনগর এবং পাশাপাশি হয়তো কিছু এলাকার লোক এসে থাকতে পারে। 1.5 ঘন্টা পরে আমরা এসেছি। 2 কিলোমিটার আমি রোড র্যালি করতে করতে এসেছি। মুর্শিদাবাদ বদলে গেছে, রেজিনগর পাল্টে গেছে, চারিদিকে পদ্ম আর পদ্ম, গেরুয়াময় রেজিনগর। আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মাননীয় জেলা সভাপতি যিনি আমাকে উৎসাহিত করেছেন এই কর্মসূচিতে আসার, মলয় মহাজন বিশিষ্ট শিক্ষক, আমাদের মধ্যে রাজ্য নেতৃত্ব রামপদ দাস, রাজ্য সম্পাদক সাকারত সরকার, আমাদের প্রণম্য ডাক্তার সাহা, রাজ্যের মাননীয় পূর্ণমন্ত্রী আমার কলিগ গৌরীশঙ্কর ঘোষ, মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় পার্থসারথী ঘোষ জেলার ইনচার্জ, অনামিকা ঘোষ, সুদীপ্ত সিনহা, রোহিত জৈন এবং গোলক বিহারী ঘোষ, আমাদের মাননীয় জিএস রাজেলা, মান্যবর বিধায়ক সুখেন বাগদি, মান্যবর বিধায়ক ভরত জওয়ার, মান্যবর বিধায়ক সুব্রত মৈত্র, মান্যবর বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ, মান্যবর বিধায়ক অ্যাডভোকেট চিত্ত মুখার্জি, মান্যবর বিধায়িকা শিক্ষিকা মিতালি মাল, মাননীয় বিধায়ক দিলীপ সাহা, এছাড়াও মাইনরিটি সেলের বরকত শেখ, বর্ষিয়ান ধনঞ্জয় মন্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মন্ডল, এই বিধানসভার নেতৃত্ব রাজেশ মন্ডল, কাঞ্চন মাঝি, দেবাশিস মন্ডল, রিম্পা মন্ডল, নেপাল ঘোষ সহ সম্মানিত মঞ্চ, আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে এসেছি যে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, এই সরকারের বয়স বেশি হয়নি, মাত্র 2 মাস। ইতিমধ্যে এই রাজ্যে আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য, রাষ্ট্রীয় সুরক্ষাকে সুরক্ষিত করার জন্য বিএসএফ এর হাতে সীমান্তে জমি তুলে দিয়েছি। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছি। আমরা জাতীয় কর্তব্য পালনের জন্য সেন্সাস জনগণনার কাজ শুরু করেছি। আমাদের বাজেটে আপনারা দেখবেন আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা
আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। একজন প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আপনারা শুনলে খুশি হবেন, এই জেলাতে 15 লক্ষ দিদি এবং বোন আবেদন করেছিল। আমরা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে 12 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 করে টাকা 1 জুলাই দিয়েছি। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, আগামী মার্চ মাসের মধ্যে 1 লক্ষ মেধাযুক্ত কর্মসংস্থান, 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে বিকশিত ভারত শ্রীরামজিতে 125 দিনের কাজ, অদক্ষ শ্রমিকরা 300 টাকা ডেলি, সেমি স্কিলরা 450 টাকা ডেলি এবং স্কিল অর্থাৎ দক্ষরা 600 টাকা ডেলি মজুরি পাবে। আমরা যত অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ আছেন তাদের যাতে ইলেকট্রিক বিল দিতে না হয়, সোলার প্লেট লাগাবো। প্রধানমন্ত্রী সূর্য ঘর 100 ইউনিটে 30,000 টাকা, 200 ইউনিটে 60,000 টাকা, 300 ইউনিটে 78,000 টাকা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার দেবে সাবসিডি হিসেবে। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব পরিবার আমরা আরো ভারতীয় জনতা পার্টি রাজ্যের সরকার আরো 15,000 করে অতিরিক্ত টাকা 300 ইউনিটের জন্য দেব। আমরা 25 লক্ষ বাড়ি বানাবো। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এই চোর তৃণমূল লুট করেছে, গরিব বাড়ি পায়নি। মোদীজি 30,000 কোটি টাকা দিয়েছেন, তার লোক ধর্ম পালন করে 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা পাননি। রেজিনগর, বেলডাঙ্গার, সাগরদিঘি চোর তৃণমূলের প্রধানরা বাড়িগুলো বিক্রি করেছে, গরিবের বাড়ির টাকা পাইয়ে দেয়নি। নিজেদের গোয়াল ঘর, ফিশারির ঘর, অবৈধ ঘর, 3 তলা পাকা বাড়ির মালিকও বাড়ি নিয়ে নিয়েছে। 25 লক্ষ নতুন আবাস ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। নলে জল, জল জীবন মিশনে আমরা দেব। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। রেজিনগর নওদাতে পেঁয়াজের জন্য হিমঘর স্থাপন, সেচের ব্যবস্থা করা এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আজকেই আমি ঘোষণা করেছি আরো ডাক্তার আসলে আপনাদের আরো বেশি করে নিউরোসার্জন, কার্ডিয়াক, নেফ্রোলজি 4টে বিভাগে 80টা বেড, 10টা আরো আইসিসিউ আজকে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঘোষণা করেছি। গঙ্গা ভাঙন আমরা রুখব।
3600 কোটি টাকার প্রপোজাল মালদা মুর্শিদাবাদে আমরা ভারত সরকারকে দিয়েছি, যার মধ্যে মুর্শিদাবাদে 2500 কোটি টাকা পাবেন। এই জেলায় আরেকটি নতুন জেলা, আরো মহিলা কলেজ, আরো ফায়ার ব্রিগেড স্টেশন, আরো নতুন পুরসভা, আরো নতুন মহিলা থানা আমরা চালু করব। নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার। আপনারা জানেন গ্রামে গ্রামে চোলাই মদের ঠেক, নেশা, মাদক দ্রব্য এবং বিশেষ করে বাংলাদেশ বর্ডার এলাকা উন্মুক্ত রাখার জন্য গোটা পরিবেশ নষ্ট করে দিয়েছে বিগত 15 বছর ধরে যে সরকার ছিল। এই সরকার শুধু আগুন লাগানোর কাজ করেছে। বেলডাঙ্গায় আগুন, রেজিনগরে রেল স্টেশনে আগুন, ধুলিয়ানে আগুন, শক্তিপুরে আগুন, শামসেরগঞ্জে আগুন, নিমতিতাতে আগুন, ঔরঙ্গাবাদে আগুন। আগুন লাগানো ছাড়া কোনো কাজ করেনি আমাদের মুসলিম বহুল এই জেলা। আমি তৃণমূলের হয়ে যারা ভোট করেন তাদের কাছে জানতে চাই, 19 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়েছিল কেন? না সিএ আইন নাকি এনআরসি, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। হাজারদুয়ারি পোড়ানো হয়েছিল, বেলডাঙ্গা রেজিনগর স্টেশন জ্বালানো হয়েছিল। সিএ বন্ধু চালু হয়েছে, কার নাগরিকত্ব গেছে? তাকে আমরা দাঁড়িয়েছি। আজ এই প্রশ্ন করার টাইম এসেছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আগের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি একবার নয় একবার 21-এ নন্দীগ্রামে হেরেছেন, 26-এ ভবানীপুরেও আমার কাছে হেরেছেন। তিনি বলেছিলেন না আমার জীবন থাকতেও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লাগু করতে দেব না। তিনি লাগু করে দিয়ে গেছেন উম্মিদ পোর্টাল। অনেকে পোর্টাল আপলোড করতে পারেননি। আপনাদের ওয়াকফ প্রপার্টি অনেক জায়গায় মমতা ব্যানার্জির জন্য আজকে খাস হয়ে গেছে। আগুন লাগিয়েছিলেন সেদিনও আগুন লাগিয়েছিলেন। জঙ্গিপুরে আপনার প্রচারকরা এসে উস্কে দিয়ে গেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস, বেদবনা, জাফরাবাদের 10টা গ্রাম, আজকে চারিদিকে অশান্তি, গরিব মানুষের ক্ষতি হয়েছে। আজকে এই জেলার উন্নয়নের কথা আপনি বলেননি। আজকে সারাদিন দুপুরের পর থেকে আপনার জেলার উন্নয়নের কথা আমরা বলেছি, উন্নয়নের কথা ভেবেছি। দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে আরো শিক্ষা, আরো স্বাস্থ্য, আরো হাতে কাজ, আরো আবাস, আবহাওয়া পরিশুদ্ধ জল, কৃষকের ফসলের দাম, প্রাণী সম্পদকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এমএসএমই, হর্টিকালচারে আরো কাজ, আরো 125 দিনের কাজকে জনপ্রিয় করা, আরো নিকাশি খাল খনন, আরো ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, আরো ঐতিহ্য হেরিটেজকে, মুর্শিদাবাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, আরো ইউনিভার্সিটি, রঘুনাথগঞ্জ, রেজিনগর শিল্প তালুকে আরো শিল্প আনা, থানাগুলোতে আরো পুলিশ কর্মচারী, স্বাস্থ্য কেন্দ্রে আরো ডাক্তার, নার্স, স্কুলগুলোতে, কলেজগুলোতে আরো শিক্ষক, অধ্যাপক। এই কথাই সারাদিন আমরা বলেছি। আজকে যারা বলেছিল বিজেপি এলে মুসলিমরা নাকি থাকতে পারবে না, 2 মাস 1 দিন হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী কাকে থাকতে দিইনি, নাম বলুন বন্ধু। বলেছিলেন দাঙ্গা হবে, বলেছিলেন প্রার্থনা বন্ধ করে দেবে, বলেছিলেন আমাদের ধর্ম পালন করতে দেবে না, বলেছিলেন ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আমি জানতে চাই তাহলে
কাটা। জানতে চাই আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের একটাই মন্ত্র বিকাশবাদ, উন্নয়ন। আমাদের নেতা নরেন্দ্র মোদী, আমরা বিকাশ চাই, উন্নয়ন চাই, বিরাসতকে বাঁচাতে চাই, ঐতিহ্যকে বাঁচাতে চাই। তাই গিরিশেশ্বরী মন্দিরকেও আমরা হেরিটেজের মধ্যে এনেছি। আসতে হবে, রাষ্ট্র প্রথম, সংবিধান মানতে হবে। 4700 জন বহরমপুর সেন্ট্রাল জেলে ধরে, আমি আমার কমিউনিটির লাখ লাখ লোককে নিয়ে যাব। মলয় মহাজন, মুখ্যমন্ত্রী, এসপি, আপনাদের কত ক্ষমতা আছে? আমার লক্ষ লক্ষ আমার ভাইকে আপনারা জেলে রাখুন, এই কথা সংবিধান স্বীকার করে না। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন দুটো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। আসুন, আপনারা তো আমাদের ডাকতেন না, আমি তো সব প্রশাসনিক সভায় সব দলের এমপি এমএলএ কে ডাকি, আমি বিধানসভায় সবার কথা শুনি, আমরা সবার জন্য কাজ করি। আমরা লালগোলাতে হসপিটালের কথা বলেছি, ওখানে তো আমাদের এমএলএ নেই। ফরাক্কায় ট্রমা সেন্টারের কথা বলেছি, ওখানে তো আমাদের এমএলএ নেই। আমরা এই জিনিস করি না। 11 কোটির রাজ্যে সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, গোটা রাজ্যকে সাজানোর কাজ আমাদের করতে হবে। বন্দে মাতরম গাইব না, জাতীয় সঙ্গীত গাইব না, 26শে জানুয়ারি 15ই আগস্ট জাতীয় পতাকা তুলব না, পিএফআই সিমিকে ঢোকাবো, যা খুশি করব, পুলিশ শাটারের নিচে ঢুকবে। এই জিনিস অতীত। সংবিধান মেনে, দেশকে মেনে, রাষ্ট্রবাদকে মেনে আপনিও নাগরিক, আপনার অধিকার আপনি আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে বুঝে নেবেন, এটাই হওয়া উচিত। আমি পার্টির নির্দেশে আজকে বহরমপুরে কোর কমিটির মিটিং করেছি। আমি অবিভক্ত, আমি সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলার দুটো পুলিশ জেলাকে নিয়ে মিটিং করেছি। সব বিডিও, এসডিও, এডিএম, ডিএম কে নিয়ে উন্নয়নের তালিকা তৈরি করেছি। অগ্রাধিকার দিতে বলেছি রাস্তাঘাট তৈরি। রেজিনগরের শক্তিপুর বহরমপুর রাস্তা খারাপ, ঢাকুরি থেকে করিমপুর মোড় রাস্তা খারাপ, রাস্তাগুলোকে সারাতে হবে। আমি আপনাদের কাছে পরিশেষে চাইতে এসেছি, ফলতাতে উপনির্বাচন হয়েছিল, রি-নির্বাচন, পুনর্নির্বাচন। আমি ফলতায় গেছিলাম, বলেছিলাম বিজেপি প্রার্থীকে জেতান, স্পেশাল প্যাকেজ পাবেন। ফলতা কি কি পেয়েছে জানেন? স্পেশাল অর্থনৈতিক অঞ্চল হয়েছে, মহিলা কলেজ পেয়েছে, 100 বেডের হসপিটাল আপগ্রেডেশন হবে, ফলতাতে ফায়ার ব্রিগেড স্টেশন করা হয়েছে, ফলতাতে বিশেষ উন্নয়ন প্যাকেজ দেওয়া হচ্ছে। রেজিনগরেও আগামী 2-2.5 মাসের মধ্যে উপনির্বাচন। ভারতীয় জনতা পার্টির 207টা এমএলএ আছে, আমিও দুটোতে জিতেছিলাম। ভবানীপুরে দ্বিতীয়বার মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। আমার এলাকায় এসে আমাকে হারাতে গেছিল, ওখানকার লোক উনাকে হারিয়ে টাটা বাই বাই করেছে। আমি এবারে উনার এলাকায় হারাতে এসেছিলাম, উনাকে হারিয়েছি। নন্দীগ্রাম উপনির্বাচন হবে,
ওটা তো আমার উপর ছেড়ে দিন। কার্তিকদার বলো পিছনে যে না যেখানে একটা লাইট লাগাতে হবে। নগরটা দেবেন তো? দেবেন? দেবেন? একটা নয় দুটো ব্রিজ দেবো। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগে দেব। নন্দীগ্রামে উপনির্বাচন হবে, ওটা তো আমার উপর ছেড়ে দিন। ওখানে কত ভোটে জিতবো আমি জানি, সীমা নেই, অনেক বড় ভোটে জিতবো। রেজিনগরটা দেবেন তো? দেবেন? দেবেন? একটা নয় দুটো ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। সরকার বিজেপি থাকবে, 207 MLA, 8 করবেন, নন্দীগ্রাম জিতে 8 হবে, 9 করবেন না 8-এ রাখবেন, রেজিনগরের উপর নির্ভর করবে। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, বাড়ি ফিরবে, তার স্ত্রী কন্যা পুত্রর সঙ্গে বাড়িতে থাকবে, বাবা মা সেবা করবে। যদি চান পদ্ম ফোটাতে হবে, দেবেন তো? দেবেন? দেবেন? কথা দিচ্ছেন? ফলতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম করবে। আর আমি তো থাকবই, আমি তো থাকবই। আমি চিনি রেজিনগরের মাটি। আমি আগস্ট মাসে আমার শক্তিপুরে আসব। এর আগে আমার একটা সভা ছিল শক্তিপুরে, সাকারব সরকার সভাপতি ছিলেন। আমার মাইক খোলা হয়েছিল, আমি ভুলিনি, আমাকে লিখে রাখতে হয় না, আমার এখানে সব থাকে। মাইক খোলা হয়েছিল, মাঠ দেয়নি, রেলের মাঠে সভা করেছে ঝুঁকি নিয়ে, পাশ দিয়ে রেল যাচ্ছিল, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়েছে। আমি ভুলিনি, আগস্ট মাসে আসছি শক্তিপুরে, দুহাত ভরে দেব। রেজিনগরটা চাই, 8 MLA দিয়েছেন, 9 জন চাই, যা চাইবেন পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কথা দিচ্ছেন তো? দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ আমি আর বললাম না, সমাজদার কা ইশারাই কাফি। অনেক সময় নাম বললে অনেকে হিরো হয়, নাম বলার দরকার নেই। পদ্ম ফুটবে, পদ্ম ফুটবে। শান্তি, উন্নয়ন, প্রগতি, 3টে ইস্যুতে ভোট করুন। 2 মাসের সরকারে কি হিন্দু কি মুসলমান সবাই ভালো আছেন তো? আরো ভালো থাকবেন। 6-8 মাস আরো দিন একটু টাইম লাগবে। আর নারী শিশু কন্যাদের উপর অত্যাচার এই ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধিকে কি করে মুক্ত করতে হয় আপনাদের বন্ধু শুভেন্দু জানে। ভরসা রাখুন, থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক, দুর্গা স্কোয়াড। আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরো দেখতে পাবেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিট করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশু কন্যা হয় পস্কো লাগান, ছাড়া হবে না কাউকে। আমি কথা দিয়ে গেলাম, আমার মা দুর্গারা, আমার বোনেরা, স্বামী বিবেকানন্দের মাটি, মা শারদামণির মাটি, এই মাটিতে আপনারা যে বিরাট প্রত্যাশা নিয়ে
মোদিজির আশীর্বাদ ধন্য এই সরকার করেছে। আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে। সবটা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে এত পচন, এত ভাইস, এত সামাজিক দূষণ, এত বেআইনি নেশার জায়গা, এত পলিউটেড করে রেখে গেছে আগের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের সরকার। একটু আমাকে সময় দিন, সহযোগিতা করুন, করে দেখাবো, করে দেখাবো, করে দেখাবো। বারুইপুরে ওই ছোট্ট একরত্তি বাড়ির পরিবারের লোকেরা, তারাও সংখ্যালঘু। আমি ফোন করে কথা বলা, দেখাও করেছি। আগামীকাল তাদের বাড়িতেও যাব। তারা আমার উপর আস্থা রেখেছেন। বাকিরাও রাখুন, ফল হাতে নাতে পাবেন। কথা আর বাড়াবো না, 7টা বাজে বাড়ি আপনাদের ফিরতে হবে। সকাল থেকে প্রচুর বৃষ্টি, রাতেও হতে পারে বর্ষাকাল। আপনাদের মনে হয় জলও দিতে পারেনি। ধীরে ধীরে ফিরবেন, সাবধানে ফিরবেন। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুর্শিদাবাদে এসেছিলাম। বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে যে ভালোবাসা দিলেন, যে স্নেহ দিলেন, যে আতিথেয়তা পেয়েছি, চির ঋণী থাকলাম। এই ঋণ উন্নয়ন নিয়ে পরিশোধ করব। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় শ্রীরাম। অধিকারী রেজিনগর থেকে বক্তব্য রাখছিলেন এবং সেখান থেকে তিনি স্পষ্ট জানালেন রেজিনগর সিটে বিজেপির প্রার্থী যদি জয়ী হন তাহলে কি কি প্রতিশ্রুতি পালন করবে রাজ্যের সরকার। ছোট্ট বিরতির পর ফিরছি। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।